গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি আবার একটা কেস হিস্ট্রি নিয়ে আপনাদের কাছে এলাম। যে কেস হিস্ট্রিটা আমার নিজেরই, এর আগের দিন হয়তো আমি একটা কেস হিস্ট্রি আলোচনা করেছিলাম, যেটা একজন পুরনো ডাক্তার তার নিজের কেস হিস্ট্রিতে আলোচনা করেছিলেন। সেই ব্যাপারে আমার বই থেকে দেখিয়ে পড়েছিলাম আপনাদের কাছে। বইটা ছিল হচ্ছে, আমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, প্রাচীন পীড়া। সেক্ষেত্রে একটা চিকিৎসার বই। তো একটা নীলমণি ঘটক কীভাবে ট্রিটমেন্ট করেছেন সেই ব্যাপারে কেস হিস্ট্রি করেছিলাম। তো আমি আমার নিজের কেস হিস্ট্রিগুলোই সাধারণত এখানে তুলে ধরি, কিন্তু এর আগের দিন একটা কেস হিস্ট্রি যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা একটা নীলমণি ঘটকের এই পুরাতন চিকিৎসার যে বই, সেই বইয়ের থেকেই আমি এটা করেছিলাম। এটা আমার প্রায় ধরুন 150 বছর, 100 বছরের কাছাকাছি, 120 বছরের কাছাকাছি পুরোনো বই। তো এটা আমার নিজের কেস হিস্ট্রি। আমি প্রায় 28 বছর প্র্যাকটিস করছি। তো সেক্ষেত্রে এইটা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 8/5/2012। চলুন দেখা যাক। দেখুন, নাম দেখাবো না। তো ভদ্রলোক আমার কাছে এসেছিলো যখন 8/5/2012-তে। যে সিমটমগুলো বা যে অসুবিধাগুলো ছিল সেটা হচ্ছে, তার একটা লেফট থাই, এখানে লেখা আছে যে লেফট থাইয়ে একটা পেন হতো, প্রায় 6 ইঞ্চি জায়গা জুড়ে, 6 ইঞ্চির নিচে ওপরে কোনোটাই নয়, 6 ইঞ্চি লেফট থাইয়ে একটা ব্যথা হতো, একটা পেন হতো, এবং একটা পিকুলিয়ার ফিলিংস হতো তার লেফট থাইয়ে বা পায়ে থাইয়ে 6 ইঞ্চি জায়গা মতো, তার বেশি কিন্তু নয় বা নিচেও নয়, 6 ইঞ্চি জায়গাতে উনি যেভাবে দেখাচ্ছিল, এবং এখানে দেখানোও আছে, লেখাও আছে সেই ক্ষেত্রে। তো এবং সেখানে বলা ছিল হোয়েন মুভমেন্ট এভরি সিমটম অফ পেন অ্যান্ড ফিলিংস অ্যাগ্রাভেট। প্রতিটা নড়াচড়াতে তার ওই যন্ত্রণা বা ওই অস্বস্তিগুলো পায়ের ওই ক্ষেত্রে সেক্ষেত্রে বাড়ত। কিন্তু নড়াচড়া করলে পারে বা কিছুক্ষণ নড়াচড়া করার পরে ধীরে 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 আবার কমে যেত। তো নড়াচড়াটা প্রথম অবস্থায় সেটা তার পেনগুলো বাড়াতো, এবং বাড়িয়ে ধীরে ধীরে সেটা কমে যেত। তো আর তার সঙ্গে কী ছিল, তার গল ব্লাডারের প্রবলেম ছিল, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম ছিল, এবং একটা টিউমার ফর্ম করেছিল আগে, যেটা সে অপারেট করবার পরে, অ্যালোপ্যাথি চিকিৎসা অপারেট করার পর আমার কাছে এসেছিল। সিমটম ছিল যেটা, যখন আমার কাছে এখানে এসেছিল তখন বলেছিল প্রিভিয়াসলি, মানে আগে অবস্থাটা যখন আমার কাছে এসেছিলো তার আগে অবস্থাটা ছিল প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসতো এবং মিষ্টি খেতেও সে। লেখা আছে সুইট ডিশ মোস্টলি লাইক, তার পছন্দের মধ্যে যে খাবারগুলো ছিল সেগুলো হচ্ছে এরকম ব্যাপার। পায়খানা ঠিকমতো পরিষ্কার হতো না, মাঝে মাঝে কবঝাড় নিতে হতো, তার এখানে যে লেখা আছে সেমিতি। আচ্ছা, আর একটা ব্যাপার হতো, তার 10 বছর আগে যে অবস্থাটা ছিল, অ্যান্টিকুইনাল বলে কোনো একটা মেডিসিন আছে, যেটা এখানে লেখা রয়েছে, আমার ঠিক
বুঝতে পারছি না লেখাটা আমার, মানে আমিও তো লিখেছি প্রায় আজকে 2012 সালের যখন ট্রিটমেন্ট করেছি তাহলে প্রায় 14 বছর আগে। আমার নিজের হাতের লেখাই, এটা বুঝতে পারছি না। তো অ্যান্টিকুইনাল বলে বা এরকম কিছু ব্যাপার মেডিসিন তার ছিল, তার আমাশা ছিল এবং পরে গলব্লাডার স্টোন হয়েছিল, সেইটা খেত সে। আমার কাছে যখন এসছে তখন সে এগুলো বলেছে। হ্যাঁ, একটা আমারও মনে আছে যে এরকম অ্যালোপ্যাথিক এক ধরনের একটা মেডিসিন ছিল, যারা কোলাইটিস বা এরকম টাইপের কোনো ইয়ে হলে বা ছোটো ছোটো অ্যালোপ্যাথি এক ধরনের মেডিসিন হতো, অ্যান্টিকুইনাল বলে এরকম কিছু একটা মেডিসিন ছিল, সেটা অ্যালোপ্যাথি ডাক্তাররা তাকে প্রেসক্রাইব করেছিল। তো সেটা সে খেত 10 বছর আগে। তারপরে তার গলব্লাডার প্রবলেম হয়েছিল এবং প্রোস্টেট গ্ল্যান্ডেরও, প্রোস্টেট যে গ্ল্যান্ড সেখানেরও তার প্রবলেম হয়েছিল, একটা টিউমার ধরা পড়েছিল। সেগুলো সে অপারেট করে এসছে আমার কাছে, তখন তার বয়স 66 বছর। হিস্ট্রি যেটা নেওয়া হয়েছিল তাতে এইগুলো বেরিয়েছে। মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসত, মিষ্টি খেতেও। আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে মা ইউটেরাস ক্যান্সারে ভুগেছে, মাদার সাফারিং ইউটেরাস ক্যান্সার, ফাদার ডায়াবেটিক। আর ওনার এখানে লেখা আছে মামু টিবি, অর্থাৎ ম্যাটার্নাল আঙ্কেল যে ছিল তার টিবি হয়েছিল। তো আমি প্রথমে রাস্টাক্স 1M আর আর্জেন্টিনাম নাইট্রিকাম 30 দিয়েছিলাম। রাস্টাক্স 1M আর আর্জেন্টিনাম নাইট্রিকাম 30 দিয়েছিলাম। সেক্ষেত্রে সে এসে বলেছিল যে তার থায়ের যে ওই পোর্শনের ব্যথাটা অনেকটা, তার ফিলিংস বা যে ধরনের অসুবিধাগুলো সেগুলো চলে গেছে, কিন্তু তার যে এখানে লিখছে সে, মানে আমি লিখেছি, সে বলেছিল পায়খানাটা করতে গেলে তারপরে একটা পিছিল পিছিল মতন ব্যাপারটা আবার এসেছিল। এখানে অ্যান্টিকুনাল খেত 10 বছর আগে যেটা বলেছিল, সেই রকম কোনো আমাশার অবস্থা আসেনি, কিন্তু ওরকম টাইপের একটা প্রবলেম পিছিল পিছিল মতো এসেছিল, যেগুলো ওরা তো বুঝতে পারতো না, পেশেন্ট বুঝতে পারতো না, যেটা আবার আমাশাটা ওরকম একটা পোর্শন মতো তৈরি হচ্ছে। আর একটা সিমটম ছিল ওখানে, যখনই ওই মুভমেন্ট করতো তখন কিন্তু তার ইউরিন ডিসচার্জ হয়ে যেত। মুভমেন্ট করলে পরেই তার ওই ব্যথাটাও যেমন বাড়তো থায়ের, এবং ইউরিন ডিসচার্জ হয়ে যেত। ইউরিনের উপর কন্ট্রোল ছিল না। তো যেক্ষেত্রে আমি পরে বললাম যে 10 বছর আগে তার গলব্লাডারের একটা অপারেট হয়েছিল, গলব্লাডারের প্রবলেম ছিল এবং প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম ছিল, সেটাও অপারেট হয়েছিল। লোকে মনে করে যে প্রোস্টেট গ্ল্যান্ড অপারেট করলে পরে, অপারেশন হয়ে যাওয়ার পরে তার পেছাবের জায়গা ভালো থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে হয় একটা থলি ঝুলিয়ে দেয়, অল্প অল্প করে পড়তেই থাকে, সেই থলি নিয়েই তাকে করতে হয়। তো এরকম একটা ব্যাপার থাকে, সিস্টেমটা তো তারা ঠিক করতে পারে না, একটা গ্ল্যান্ড অপারেশন করে দিল, বেশ ভালো থাকছে, এরকম একটা ব্যাপার তৈরি হয়। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, একটা থলি ঝুলিয়ে দিল সামনে, এবং ওই একটা পাইপ তার ভেতর দিয়ে ইউরিনাল ইয়ে দিয়ে করে দিয়ে ওই থলির মধ্যে চলতে থাকে। এটা একটা কোনো আমাদের মতো হোমিওপ্যাথি ডাক্তাররা সঠিক পদ্ধতি মনে করে না। তো যাই হোক, আমার কাছে যখন এসেছিলো সেই নানা রকম সিমটম ভিত্তিক আমি তাকে রাস্টাক্স 1M দিয়েছিলাম এবং আর্জেন্টিনাম নাইট্রিকাম 30 দিয়েছিলাম। এটা আর্জেন্টিনাম নাইট্রিকামটা 30 দিয়েছিলাম হচ্ছে দিনে 2 বার করে খেতে, আর রাস্টাক্স 1Mটা দিয়েছিলাম 3 দিন বাদে 1 বার করে খেতে, 5টা ডোজ দিয়েছিলাম। মোট 5টা ডোজ দিয়েছিলাম, 3 দিন বাদে 1 বার করে খেতে বলেছিলাম। তো আমার কাছে যখন
8-5-12 পরে আমার কাছে যখন 10-7-12-তে এসছিল সে তখন এগুলো বলেছিল যে তার ওই থায়ের যে ব্যথার যে পোর্শনটা, যেটা নড়াচড়া করলে প্রথমে বাড়ে, তারপরে ধীরে 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 কমে যায়। ও আর একটা কথা, তার জল পিপাসা খুব একটা বেশি ছিল না, কিন্তু তবুও যেন কোথা থেকে জল পেচ্ছাপ নড়াচড়া করলে পারেই তার ব্যথা বাড়ার সাথে সাথে বেড়ে যেত এবং ইউরিন ডিসচার্জ হয়ে যেত অটোমেটিক। এই একটা ব্যাপার ছিল। ফ্যামিলি হিস্ট্রি তো বললাম, মায়ের ইউটেরাস ক্যান্সার ছিল, বাবার ডায়াবেটিক ছিল এবং ম্যাটার্নাল আঙ্কেল যে ছিল তার টিবি ছিল। তো আমার কাছে ওই সময় আসার পরে আমি তাকে থুজা 200 এবং 1M দুটো পোটেন্সিতে বানিয়ে দিয়েছিলাম। সে যেহেতু আউট অফ স্টেশন আমার কাছে আসতো, মানে আমার কাছে, আমি রানাঘাটে প্র্যাকটিস করি, তো সে আসতো প্রায় 50-60 কিলোমিটার দূরে, দত্তপুলিয়ার ওখানকার থেকে, যেখানে ট্রেন যোগাযোগ নেই, বাসে করে এসে তারপরে আমাদের একটা জায়গা আছে রথতলা বলে, সেখান থেকে নেমে এসে তারপরে আবার আসতো। কোনো দিন কারো বাইকেও আসতো। তো ওই 8-5 পরে 10-7-12-তে যখন এসেছিলো, তো আমি তাকে থুজা 200 এবং 1M দিয়েছিলাম। 200 15 দিন খাওয়ার পরে 1M ডোজটা 5টা ডোজ দিয়েছিলাম এবং 10 বার ঝাঁকিয়ে 2 দিন বাদে বাদে ওইটাকে খেতে বলেছিলাম। 200 যেটা দেওয়া হয়েছিল 15 দিন খাওয়া হয়েছিল। 15 দিন খাওয়ার পরে যখন যে ডোজগুলো দেওয়া হয়েছিল, সেই ডোজগুলোতে 10 বার ঝাঁকিয়ে 5টা ডোজ দেওয়া হয়েছিল 3 দিন বাদে বাদে। তো তার ফলে সে অনেকটাই ভালো হয়ে গেছিলো, তার পেচ্ছাপের যে কন্ট্রোল প্লেস। ও আর একটা কথা এখানে সিমটম ছিল হচ্ছে তার একটা ব্যাপার হতো, মুখ চোখ সবসময় একটা এখানে লেখাও আছে, একটা চকচকে ভাব থাকতো। এটা মনে হতো যেন আমি ভাবতাম, জিজ্ঞেসও করেছিলাম যে আপনি কি মুখে কোনো ক্রিম ফ্রিম ইউজ করেন সবসময়? তো এখানে যান, তিনি ছিলেন ব্যাটা ছেলে, কিন্তু ব্যাটা ছেলেরা সাধারণত কম বয়সে যদি খুব ক্রিম বা ইউজ করো, বেশি বয়সে গিয়ে আর সাধারণত করে না। মেয়ে ছেলেরা করলেও করতে পারে, তারা একটু, মেয়েরা ফিমেল পার্সন যারা হয় তারা ইন জেনারেলি প্রকৃতির নিয়ম অনুযায়ী সাজতে করতে ভালোবাসে, একটু বেশি বয়স হলেও হয়, কিন্তু ব্যাটা ছেলেরা ইন জেনারেলি সাধারণত সাজের প্রতি অতটা কেয়ারফুল থাকে না ইন জেনারেলি। সিমটম দেখতে গেলে তো আমরা তখন দেখি যে এই লোকটা সাজতে বুঝতে ভালোবাসে না কেয়ারলেস নিজের ব্যাপারে, সেগুলো আমাদের হোমিওপ্যাথি সিমটম, ইন জেনারেল কথা বলছি। তো কিন্তু তার মুখটা একটা খুব চকচকে ব্যাপার, মনে হচ্ছে যেন কোনো ক্রিম বা কোনো অয়েল টাইপের কিছু ইউজ করেছি। তো আমি সেই কারণের জন্য পূজার একটা সিমটমের মধ্যে এগুলো পড়ে, যেটা ইউজ করেছিলাম। এবং যেহেতু তার বাড়িতে এরকম টাইপের অনেক হিস্ট্রি পাওয়া গেছিলো, তো সেক্ষেত্রে 200 1M দিয়েছিলাম। এবং তারপরে তার অন্যান্য যে প্রবলেমগুলো ছিল অনেকটাই ভালো হয়ে গেছিলো, ভালো দিকে ছিল। তারপরে সে আর আমাকে বলেছিল আগে থেকে ভালো আছি, আর কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসেনি, আমি তারপরে আর জানি। তো দিস ইজ দ্য ওয়ে অফ ট্রিটমেন্ট অ্যাবাউট হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে যখন আমরা ট্রিটমেন্ট করি তখন সিমটমটাই হচ্ছে আমাদের মেন, সিমটমগুলোকে দেখে আমরা ট্রিটমেন্টটা দিই। এবং তার হিস্ট্রি নেই। ক্রনিক ট্রিটমেন্ট করবার ক্ষেত্রে বিশেষ করে আমি যেখানে ট্রিটমেন্ট করি বেশিরভাগ ক্ষেত্রেই আমার ক্রনিক পেশেন্টই আসে, কারণ আমি যেখানে প্র্যাকটিস করি সেক্ষেত্রে এই জায়গাটা একটু পুয়ার এলাকা, এবং যখন থেকে করি তখন ইলিটারেটও অলসো, ইটস দ্য প্লেস অফ ইলিটারেট প্লেস অলসো। তো সেই জায়গা থেকে
তারা যখন হোমিওপ্যাথি ডাক্তাররা যে ধরনের রেট নেয়, আমি যদিও তখন সেই সময় অনেক কম রেট দিতাম, আমার ভিজিট অনেক কম ছিল। ভারতে আমার ভিজিট ছিল প্রায় 300-350 মতো। তো কিন্তু ওদের তুলনায় বা ওদের চিন্তাভাবনা অনুযায়ী আমার রেট হয়তো হোমিওপ্যাথি ডাক্তারদের এত রেট কী করে হয়। তো সেই ভিত্তিতে তারা এরকম থিঙ্কিং করতো হয়তো। তো যাই হোক, আমি যে ট্রিটমেন্টটা করেছিলাম সেই একটা প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরলাম যে সাধারণত এইগুলো ভালো হয় এবং ভালো থাকে পেশেন্ট। যে ধরনের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে দেওয়া যায় যদি সঠিকভাবে এবং গাইডলাইন মেনটেন করে, হোমিওপ্যাথি গাইডলাইন মেনটেন করে। কারণ আমরা উই আর ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা যে রোগ যে ডিজিজ নিয়েই আমাদের কাছে কোনো পেশেন্ট আসুক, যদি ডাক্তার হিসাবে সে ডিজিজের প্রতি বেশি ফোকাস হয়ে পড়ে, তাহলে মেডিসিন কিন্তু ভুল চয়ন হবে, মেডিসিন উইল নট সিলেক্ট প্রপারলি। কারণ আমরা ক্লিনিক্যাল ট্রিটমেন্ট করি না, প্রতিটা ভিডিওতেই আমরা বলবো, আমি এই কথাটা বলবো। একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার ভালো হোমিওপ্যাথি ডাক্তার হয়ে উঠতে পারবে যদি সে সিমটোমেটিক্যালি পড়াশোনা করে, নট ক্লিনিক্যালি। অন্যান্য যত ট্রিটমেন্ট পদ্ধতি আছে বেশিরভাগ সেটা ক্লিনিক্যালি করে, সিস্টেমের ওপরে করে না এবং সিস্টেমের ধার ধারেও না। যে কোনো লিভিং ম্যাটার, তার ভেতরে যেগুলো আছে কোনো জড় বস্তু নয় তারা। আমি এটা বলেছি অনেকবার, ক্ষেত্রে একটা ফ্রিজ এর একটা কম্প্রেসার খারাপ হয়ে গেলো, ঠান্ডা হচ্ছে না, কম্প্রেসার বদলে দিলে ফ্রিজটা আবার চলবে। বাইকের একটা হাইড্রোলিক খারাপ হয়ে গেল, সেটা বদলে দেওয়া হলো, সেটা চলবে। কিন্তু মানুষ বা যে কোনো লিভিং বডি যেগুলো আছে তারা একটা সিস্টেমের ভেতরে চলে। একমাত্র হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যেটা সিস্টেমটাকে দেখে, যদি হোমিওপ্যাথি সে আইডিয়ালি মন মানসিকতায় যদি সে হোমিওপ্যাথির এই আদর্শটাকে নিয়ে চলে, তাহলে করে সে এটাকে বুঝবে, এই ফিলোসফিটাকে বুঝবে, হোমিওপ্যাথির ফিলোসফিটাকে। হোমিওপ্যাথি একটা সিস্টেমকে ফলো আপ করে এবং সেই সিস্টেমটা হচ্ছে সিমটম ভিত্তিকই তার আমাদের শরীর, আমাদের নানান যে অ্যাক্টিভিটি, অর্গানগুলোর অ্যাক্টিভিটি, অ্যানাটমিক্যাল অর্গান যেগুলো বলছি, তার অ্যাক্টিভিটিগুলো কিন্তু শো করে তার নানান সিমটমের ভেতরে। সেই সিমটম ভিত্তিকে ট্রিটমেন্ট দেওয়া যায়। কোনো একটা ফাংশনাল, কোনো একটা অ্যানাটমিক্যাল অর্গানের ফাংশানের ডিস্টারবেন্স এসছে বা পুরো অর্গানটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন লিভারের থেকে যখন আমরা খাবার খাই, স্টমাকে যে প্রবলেমগুলো হয় খাবার হজম করা বা যে কার্যকারিতা করে, সেই লিভারের অনেকটাই তার কার্যকারিতা থাকে। যে কার্যকারিতাটা করে লিভার, সেই কার্যকারিতাতে যখন প্রবলেম আসে তখন হয়তো হজম হতে প্রবলেম হয়, হজম হয় না, নানান রকম ব্যথা, পেটে ব্যথার সৃষ্টি করে। এক ধরনের খাবার হজম হয়, আরেক ধরনের হয় না। সেগুলো আমি ওইগুলোতে যাচ্ছি না, কারণ কার্বোহাইড্রেট বা প্রোটিন জাতীয় খাবার কোন জায়গা থেকে কোন অর্গানের ডিসচার্জে, হরমোন ডিসচার্জে সেই খাবারগুলোকে হজম করে, আমি সেটাতে যাচ্ছি না। এই যে ফাংশনাল একটা জায়গা, সেই ফাংশনালগুলোকে বডি শো করতেই থাকে অনেক আগে থেকে। কিন্তু যখন সেটা ধীরে 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 একই রকম চলতে থাকে বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সেই যে প্রবলেমটা হচ্ছে, যে সিমটম ভিত্তিক যে প্রবলেমটা আসছে, হয়তো কারোর পেটটা ঠাট হয়ে থাকে, পেটটা বিকালের দিকে ফুলে থাকে, তখন সেই গ্যাসের ট্যাবলেট প্রায় খেয়ে নেয়। তো এরকম একটা করতে করতে যখন একটা অবস্থা হবে, তখন লিভার কিন্তু লিভারের ভিতর উপরে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, শুধুমাত্র যে সিমটমটা তৈরি হচ্ছে তার শরীরে, সেই সিমটমটাকেই কিন্তু জাস্ট হতে দিতে চাইছে না, যে অন্য পদ্ধতিতে যে মেডিসিনগুলো হয়। এটা উদাহরণ হিসাবে বলি আমাদের ক্ষেত্রে যখন এই যে দাঁত তোলা হয় বা অন্য কিছু হয় যেগুলোতে কোনো কষ্ট হচ্ছে, দাঁত তোলার উদাহরণটাই আমি দিচ্ছি। দাঁত তুলতে গেলে আমাদের দাঁতের ওপরে একটা কাপড় পড়ে গেলেও দাঁতে কীরকম যন্ত্রণা হয়,
কিন্তু অত বড় দাঁতটা যখন তোলা হয়, ধরুন ভাত খেতে খেতে কাঁকড় পড়ে গেল, তারপরে দাঁতে বাবা গো মা গো করতে থাকি, দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয়। কিন্তু ওই দাঁতটাকে যখন তুলতে হয় তাহলে তার কিরম যন্ত্রণা হবে? তাহলে যাতে যন্ত্রণা না হয় সেই কারণের জন্য কোনো যন্ত্রণা নিবারক কোনো ইঞ্জেকশন আপনাকে পুশ করা হয় বাড়িতে। অর্থাৎ এটা একটা ন্যাচারাল ক্যালামিটির মধ্যেই পড়ে যে আপনার শরীরে কোনো কিছু একটা অসুবিধা হলে পরে সে একটা অনুভূতি আপনাকে দেবে যেটা যন্ত্রণাদায়ক। তাহলে দাঁতটা যখন যন্ত্রণাটা আর হচ্ছে না, অত বড় দাঁতটা তুলতে গেলে, তাহলে সেই যন্ত্রণার অনুভূতিটা যাতে না হয় সেটাকেই বন্ধ করে দেয় ইঞ্জেকশনটা দিয়ে, তারপরে দাঁতটা তুলে নেয়। তাহলে অনুভূতি বলো না, তারপরে দাঁত তুলে ফেলার পরে জায়গাটা হচ্ছে ওখানে তার যে ন্যাচারাল অ্যাক্টিভিটি, সে কী করলো, একটা জায়গা থেকে আপনি জোর করে তুলে ফেলছেন, মাটিতে যে গাছ থাকার মতো উপড়ে ফেলতে পারবো, তখন তার আশেপাশের মাসেলগুলো তখন ন্যাচারালভাবে সে তখন রিয়্যাক্ট করে, ফুলে ওঠে, ভারী হয়ে যায়, মুখটা বড় হয়ে যায়, সেকেন্ড ডেতে ব্লিডিং হালকা হালকা হতে থাকে এবং বেশ কিছুদিন করে সেই যন্ত্রণা থাকে। তখন তার আবার একটা কোনো একটা পদ্ধতি অনুযায়ী সেই ব্যথাগুলো যদি না থাকে এবং বাড়ি তার নিজের অবস্থায় ফিরে আসে, সেই ভিত্তিতে আবার অ্যালোপ্যাথিতে সেই মেডিসিন দেওয়া হয়, দিয়ে সেটা 5 দিন 7 দিন 10 দিন দিয়ে তারপরে সেই জায়গাটা একটু ঠিক করা। এটা ভালো না খারাপ আমি সে বলতে পারছি না, কারণ আজকে ফার্স্ট লাইফের ক্ষেত্রে অনেক কিছু করতে হয়, আমি সেই জায়গাটা যাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাইছি যে যখন আপনার লিভারের কারণেই হোক, স্টমাকের কারণেই হোক, প্যাঙ্ক্রিয়াসের কারণেই হোক, যখন আপনার কিছু অসুবিধা হচ্ছে সেটা একটা অনুভূতি, অর্থাৎ ডিসফাংশনের জন্য লিভার ফাংশন করছে না, আবার প্যাঙ্ক্রিয়াস ফাংশন করছে না, তার জন্য একটা অনুভূতি হতে থাকে। যে অনুভূতিটা আমাদের শরীরে হয়, পেটে ব্যথা হয় বা ইয়ে হয়, তো সেক্ষেত্রে সেই ব্যথা নিবারণের জন্য যদি কোনো মেডিসিন অ্যালোপ্যাথিতে স্টেরয়েড টাইপের হাই স্টেরয়েড ব্যথাটা আপনার অনুভব আর হবে না। কিন্তু যে কারণটার জন্য ওই হচ্ছিল সেটা কি চলে যাবে? না, যাবে না, সেটা যাবে না, সেটা বরঞ্চ আরও নিশ্চিন্তে বাড়তে থাকবে। যেমন ধরুন আপনি যদি কোনো কাজ করছেন, লোকে যদি না জানে তাহলে আপনার কাজের ব্যাঘাত ঘটবে না। লোকে জেনে গেলে পরে গিয়ে হল্লা করবে, কী ব্যাপার, কী হচ্ছে এখানে, হ্যাঁ না এরকম। ঠিক সেরকমভাবেই ওই দিক দিয়ে তার অনুভূতিটাকে কমিয়ে দেওয়া হলো যে ব্যথাটা হচ্ছে না, আমার ইয়ে হচ্ছে না কোনো গ্যাস্ট্রিক ট্যাবলেট খেয়ে বা কোনো পেন কিলার খেয়ে, তার মানে আপনি ভালো হয়ে গেছেন তা নয় কিন্তু, বা ভালো আছেন তা নয় কিন্তু। বরঞ্চ কী হলো, আপনি যে কাজগুলো করছেন, অর্থাৎ আপনার লিভার যে কাজগুলো করছে ডিসফাংশনের জন্য, ফাংশনটা ঠিকঠাক হচ্ছে না বলে যে অনুভবগুলো হচ্ছে, পেটে গ্যাস হচ্ছে, পেটটা ঢাক হয়ে যাচ্ছে, বিকালের দিকে ইয়ে হয়ে যাচ্ছে, সেটা কোনো গ্যাসের ট্যাবলেট বা অন্য কিছু টাইপের পেন কিলার টাইপের খেয়ে নিলে পারে কিন্তু আপনার অনুভবটা আর হচ্ছে না। আপনি মনে করলেন যে আমার পেটের আর কোনো প্রবলেম নেই, কিন্তু যে কারণটার জন্য স্টমাকের প্রবলেমে হোক বা লিভারের প্রবলেম হোক, সে কিন্তু নিশ্চিন্তে সে কাজ করতে পারছে। মানে কেউ ধরুন বোম বাঁধছে কোথাও, কথার কথা বলছি, মানুষ সভ্যতার সমাজে তখন কেউ বোম বাঁধছে, তাহলে পরে কী হবে, সেই বোম বাঁধতে গেলে পরে যে চারিদিকে বারুদের গন্ধ হবে, বাতাসটা দূষিত হয়ে থাকবে, অনেকে ডিস্টার্ব ফিল করবে, তো সেক্ষেত্রে সেই রকম ব্যাপার। তো সেই ডিস্টার্বটা যদি আপনার নাই হয়, মানুষ যদি জানতেই না পারে, তাহলে পরে সে নিশ্চিন্তে বোম বাঁধতে পারবে। তো শরীরের মতো ব্যাপারগুলো এইরকম হতে থাকে, শরীরের মধ্যে যে সিস্টেম। তো অন্যান্য পদ্ধতির যে ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টে যে ধরনের দেওয়া হয় সেগুলো শুধুমাত্র তার অনুভূতি বা তার আফটার রিয়াকশান যেগুলো হয় সেইগুলোকে কমিয়ে দেওয়া হয় বা ইয়ে করে দেওয়া হয়, কিন্তু তাতে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর দেখা গেল তার লিভার এনলার্জ করে গেছে বা সিরোসিস অফ লিভার হয়ে গেছে, অর্থাৎ হয় লিভার টুইস্ট হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর নয়তো লিভার এনলার্জ করে গেছে। অর্থাৎ যেটা আজ থেকে 15 বছর আগের থেকে যদি এই ট্রিটমেন্টের মধ্যে থাকতো, পেন কিলার না খেয়ে, গ্যাসের ট্যাবলেট না খেয়ে, তাহলে যে অবস্থাটা থাকতো, তাহলে অনেকদিন তার লিভার স্টমাক অনেক ভালো থাকতো। আপনি কারোর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করছেন, ঠিকঠাকভাবে চলছে, যদি সঠিকভাবে ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে হয়,
তারা কোনো সময় সিস্টেমকে ব্রেকআপ করে আপনার কোনো অনুভূতিকে হোমিওপ্যাথি মানে হিল করে নাই। হোমিওপ্যাথি হিল করে যে কারণটার জন্য আপনার হচ্ছে সেইটাকে করে, তার ফলে কি হচ্ছে কোনো সময় কোনো অর্গানের ক্ষতি হয় না। কিন্তু অন্যান্য পদ্ধতিতে ভুড়ি ভুড়ি গ্যাসের ট্যাবলেট ভুড়ি ভুড়ি খাবার পরে যে প্রবলেমটা তৈরি হয়, সেই প্রবলেমটা কিন্তু কোনো একটা অর্গানের ডিসফাংশনের জন্য বা মিসফাংশনের জন্য, যাই বলেন না, কারণ তার ফাংশন ঠিকঠাক হচ্ছে না, সেই কারণের জন্য সেই কারণটার জন্যই এই অনুভূতিগুলো আমাদের শরীরের মধ্যে আসে। আমরা শুধুমাত্র মানে ওষুধ খাই বা খাই মনে করি যে আমাদের শরীরটাকে ঠিক করলাম ওষুধটাকে, না, আমাদের শুধু অনুভূতিগুলোকে অ্যাবলিউজ করি, ডিফেস করে দিই। অর্থাৎ কোনোভাবেই সেই অনুভূতিটা যাতে না হয়। মাথা যন্ত্রণা হচ্ছে, স্যারিডন বা এরকম টাইপের কিছু খেয়ে নিলাম, যে কারণটার জন্য মাথা যন্ত্রণা হচ্ছে সেইটা কিন্তু কিছু গেল না, মাথা যন্ত্রণা অনুভব হচ্ছে না জাস্ট আপনার, কিন্তু যে কারণটা সেখানে নিশ্চিন্তে তার পর্দার আড়ালে আরও চলে গেল, গিয়ে চুপচাপ করতে পারে। তার রিপিটেডলি যদি আপনি এই ধরনের ট্রিটমেন্ট নিতে থাকেন বা চলতে থাকে, তাহলে পরে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে কিন্তু একটা মেজর চেঞ্জ আসবে আপনার অর্গান। হয় সেটা কোনো গ্রোথ নিতে পারে, সিস্ট হতে পারে, বা বড় বড় অর্গান যেগুলো আছে সেই অর্গানগুলোর টুইস্ট হয়ে যেতে পারে, যেমন লিভারের ক্ষেত্রে টুইস্ট হয়ে শুকিয়ে গেলে সিরোসিস হয়ে যেতে পারে, অথবা এনলার্জমেন্ট লিভার হতে পারে। ইউরিনাল কোনো প্রবলেমের জন্য এরকম ক্ষেত্রে তার প্রোস্টেটের ব্যাটা ছেলে হলে প্রোস্টেটের হতে পারে, মেয়ে ছেলের হতে পারে, তাহলে ওভারিয়ান কোনো প্রবলেম আসতে পারে। তো আমি 28 বছর প্র্যাকটিস করছি, আমি যে ট্রিটমেন্টগুলো করি সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে যে হ্যানিম্যান আমাদের বলে গেছেন, সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট দিলে পরে তার সত্যিকারের সিস্টেমটা হিল হবে, সিস্টেমটা হিল হবে। অর্থাৎ সিস্টেম, আমরা যত লিভিং বডি আছে, নট অনলি হিউম্যান, যত লিভিং বডি আছে একটা সিস্টেমের ভেতর দিয়েই চলি। সিস্টেম ব্রেকআপ হলো মানে আপনার বডি যেখানে সেখানে উল্টো পাল্টা হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কোনো ক্ষেত্রে না, প্রায় স্বল্প ক্ষেত্রেই বলবো যে যেভাবে ট্রিটমেন্টটা হয়, অর্থাৎ আপনার লিভারের প্রবলেম হচ্ছে বা গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রোলজি আপনাকে 3-4 রকমের দিল, এবার সেইগুলো চলতে চলতে আপনার হয়তো কার্ডিয়াক কোনো প্রবলেম হলো, আবার কার্ডিওলজিস্ট দেখানো, এবার সেইটার সাথে সাথে আপনার কার্ডিওলজিস্টের আবার ট্রিটমেন্ট চলছে, সেও আবার 2-3 রকমের দিল, মানে এইদিকে তো গ্যাসের মানে গ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমের জন্য 3-4 রকমের, ওটার সঙ্গে 3-4 রকমের। একটা সময় আসবে যখন মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। আমি বলছি না যে হোমিওপ্যাথি খেলে মানুষ চিরকাল বেঁচে থাকবে, তা না। মানুষ বলেন বা যে কোনো লিভিং বডি বলেন, মরণশীল তো মারা তো যাবে, কিন্তু মারা যাওয়ার সময় হসপিটালাইজ বেডে থেকে মাল্টি অর্গান ফেলিওর, 20 লাখ 30 লাখ 10 লাখ বাড়িঘর বেঁচে সব কিছু দৌড়াদৌড়ি হচ্ছে, টেনশন, বাড়িতে রাখলে বলে তার টেনশন, এটা খেতে পারছে না, ওটা খেতে পারছে না, পেচ্ছাপের প্রবলেম, ইউরিনাল প্রবলেম, এটা অন্তত হোমিওপ্যাথিতে হয় না। নির্দিষ্ট সময়ে সঠিকভাবে সময় আসবে, মারা যাবে, এটা আমি বলিনি, আমাদের হ্যানিম্যান তার বইয়ে বলে গেছে, আমরা পড়েছি। যদি কোনোদিন সময় হয় একদিন সেটাও আমি বইয়ের ওই জায়গাটা তুলে দেখিয়ে দেবো। ন্যাচারাল প্যাথি বা ন্যাচারাল ট্রিটমেন্ট হচ্ছে হোমিওপ্যাথি, যেখানে মানুষ ভালো থাকে। তো যাই হোক, আমি আজকে এখানে শেষ করবো। কেস হিস্ট্রিটা আমি আজকে তুলে ধরলাম, যেটা আরেকবার দেখিয়ে দেবো। 3-5-12-তে আমার ট্রিটমেন্ট এটা করেছিলাম, দেখেন আজকে 26 সাল। তো আমি নাম দেখাবো না, এখানে ফোন নাম্বার নাম আছে, তো দেখাবো না। তো আমি যে ট্রিটমেন্ট করেছি সেক্ষেত্রে এটা আপনাদের কাছে তুলে ধরলাম আরেকবার। তো এটা হচ্ছে ব্যাপার।
আমি প্রতিবেদনগুলো করি, বারবার আমি বলছি, কোনো অ্যাডভার্টাইজ করবার জন্য নয়। আমি প্রতিবেদনগুলো করি মানুষকে কাছে একটা জানাতে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কীভাবে ট্রিটমেন্ট হয় এবং অনেক বড় বড় রোগের ট্রিটমেন্ট হয়। হ্যাঁ, ভালো কনসেপশন সেসব ডাক্তার থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এবং সেই ডাক্তার যেন আইডিয়াল হোমিওপ্যাথি করে। কারণ হোমিওপ্যাথির নামে কিন্তু অনেক কিছু চলছে। হ্যাঁ, হোমিওপ্যাথিতে কিন্তু এক গাদা ওষুধ হয় না অ্যালোপ্যাথির মতন 5টা 10টা 15টা 20টা এরকমভাবে ওষুধ, এটা করে ওটার পরে সেটা এরকম হয় না। সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথিতে বারবার বলছি, আমি নিজেও বলছি এখানে, মিনিমাম ডোজ অ্যান্ড সিঙ্গেল রেমেডি। তো এটা একটা হয়, কিন্তু আমি পারি না, আমি স্বীকার করছি আমি পারি না। কোনো ক্ষেত্রে কোনো পেশেন্টের ক্ষেত্রে একটা সিঙ্গেল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করছি, কিন্তু আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 2টো মেডিসিন আমি ইউজ করে ট্রিটমেন্ট করছি। আগে 28 বছর করছি, 2টো মেডিসিন ইউজ করি। একটা লোকালাইজ আর একটা ক্রনিক। তার কনস্টিটিউশনাল মেডিসিন একটা আমার যেটা আছে সেটা করি, তার সঙ্গে একটা লোকাল যে প্রবলেমটা তার বেশি হয়েছে সেটা ভিত্তিকে তাকে দিই, এই ট্রিটমেন্টটা করি। এবং 28 বছরে আমি অনেক সাকসেস হয়েছি। আমার অনেক এমন কেস আছে যেখানে অনেক জায়গা থেকে দেখিয়ে এসছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব দেখিয়ে ফান্ডিং একটা প্রেসক্রিপশানে নিয়ে এসছে। 3 বছর 4 বছর ধরে ট্রিটমেন্ট করে পায়নি, ভালো হয়নি, আমার কাছে ভালো হয়েছে। এবং আমি আমার পেশার সাথে এবং নিজের সাথে অনেস্ট, যেই জন্য আমি বলে দিলাম এখানে আপনাকে যে আমি সিঙ্গেল মেডিসিনে করি না। কারণ যেটা হোমিওপ্যাথির আইডিয়াল রুল, সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ। আমি ডাবল মেডিসিনেই ট্রিটমেন্টটা করি। কিন্তু অনেক যেসব বড় বড় ডাক্তাররা ডিএইচএমএস, বিএইচএমএস, ডিএমএস যারা হচ্ছে যে 5টা 7টা হোমিওপ্যাথি মেডিসিন ইউজ করে, সেটা একদমই রুল নয় হোমিওপ্যাথি। আপনি ইচ্ছা করলে পরে একটার জায়গায় 2টো, বড় যে 3টে ইউজ করতে পারেন, এটা আমার মনে হয়। কিন্তু আমি করিনি, আমি 3টে করিনি, 2টো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি আবার সিঙ্গেল মেডিসিনও ইউজ করতে পারিনি, হয়তো আমি অতটা স্কিলফুল নই সেই কারণে। কিন্তু আমি অনেক পেশেন্ট ভালো করেছি 28 বছরের যে ট্রিটমেন্টের আমার ইয়েতে। আমি 2টো করেই মেডিসিন ইউজ করি। কয়েকটা ক্ষেত্রে খুব কনফার্ম হয়ে গেছি যে এই একটা মেডিসিনেই আমার ইয়ে হবে, তখন হয়তো একটা মেডিসিন হয়ে গেছে। সেটা খুব রেয়ার, হয়তো আমার যদি দেখা গেলো 100-র মধ্যে 10%, 100 যদি 100টা পেশেন্ট যদি আমি ট্রিটমেন্ট করে থাকি, তার মধ্যে 10% হয়তো আমি সিঙ্গেল মেডিসিন ইউজ করি। আদারওয়াইজ আমি 2টো করে মেডিসিন ইউজ করছি। তো এই হচ্ছে আমার আজকের প্রতিবেদনটা ছিল। একটা কেস হিস্ট্রি নিয়ে আমাদের কাছে রাখলাম। আপনারা যে যেখানে থাকুন সেখানে আমি বলবো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন। হ্যাঁ, হোমিওপ্যাথি বাস্ক নিয়ে বসে পড়েছে, হোমিওপ্যাথি হয়েছে, তারাই কিন্তু হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথি মেডিসিনটার নাম নয়, কিন্তু হোমিওপ্যাথি কনসেপ্টটার নাম। কী কনসেপ্টে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে, তার নাম হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি অর্থাৎ সম, সিমিলাস, সিমিলিবাস। গুগল ঘাটলে পরে দেখে নেবেন, এটা হচ্ছে কনসেপ্ট হোমিওপ্যাথি। সিমিলাস, সিমিলিবাস, সম। তো হোমিওপ্যাথি বাস্ক নিয়ে বসে আছে, গাদা ফাইল দিচ্ছে, টনিক দিচ্ছে, দ্যাট ইজ নট হোমিওপ্যাথি। বড় বড় কোম্পানি তারা তার ব্যবসার জন্য হয়তো সেগুলো ইয়ে করে। গ্রামগঞ্জে অনেকে যারা প্র্যাকটিস করে তারা হয়তো ওইগুলোকে ইউজ করে, কারণ 40%, 60% তাতে কী বলবো ইয়ে থাকে, 40%, 50% কী বলে ওটাকে, কমিশন থাকে। মানে 600 টাকার মালটায় 40%, 4-6 24, 240 টাকা তো কমিশন থাকে। তো তারা সেই ব্যবসা ভিত্তিক, ট্রিটমেন্ট ভিত্তিকে তারা ওটাকে পেশেন্টকে দিতে পারলেই পেশেন্টের কাছ থেকে কিছু জানুক আর না জানুক, সেটাতে তার পকেটে পয়সা আসে, সেই কারণে করে। কিন্তু হোমিওপ্যাথি কিন্তু সেটা নয়। হোমিওপ্যাথির পোটেন্সিয়াল ট্রিটমেন্টটাই হচ্ছে মেন। পোটেন্সি থেকেই ট্রিটমেন্ট দিতে হবে, আদারওয়াইজ সে সত্যিকার ভালো হবে না। যাই হোক, ধন্যবাদ, গুড নাইট।